আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাইরে যেতেই রুদ্র বলল, মামা আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে এসেছে, আমার মনে হয় এটাই সেই মেয়ে। আমি রুদ্রর কথা কানে না নিয়ে কলেজের মাঠের মাঝখানে চলে গেলাম। এক পা উঁচু করে এক পায়ে দাঁড়িয়ে কান ধরে দাঁড়ালাম। ওরা আমার এই ব্যবহার দেখে অবাক হয়ে গেছে। রুদ্র আমার কাছে দৌড়ে এসে বলল, কিরে মামা, তোর মাথা খারাপ হয়েছে? কি করিস এগুলো? কলেজের বারান্দা থেকে আওয়াজ আসলো, যদি ওর সাথে তোমরা যুক্ত থাকো তাহলে তোমাদের ঠিক একই অবস্থা হবে, পা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। এখন সিদ্ধান্ত তোমাদের, ওর সাথে থাকবে নাকি ক্লাসে যাবে। রিয়া ম্যাডামের কথা শুনে ওরা সব কয়টা চিন্তায় পড়ে গেল। এতগুলো ছাত্রের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা বিষয়টা খুব লজ্জাজনক। এজন্য ওরা এক এক করে চুপচাপ মাথা নিচু করে চলে যাচ্ছে। রুদ্র শুধু বলল, বন্ধু আমি আছি তোর পাশে, তুই চিন্তা করিস না। আমি বললাম, না তোর থাকতে হবে না, তুই যা, সমস্যা নেই, আমার কিছু হবে না। তবে আমার এই ছোট্ট জীবনে এই দিনটার কথা আজীবন মনে থাকবে। আমি এর প্রতিশোধ না নিয়ে ছাড়বো না, হোক সে ম্যাডাম আর দেশের প্রধানমন্ত্রী। রুদ্র বলল, তুই যে কি বলিস মাঝে মাঝে এটাই বুঝি না। এখন চল বাইরে যাই, ম্যাডাম তো নাই এখানে। আমি বললাম, এক কাজ কর, আমার জন্য দোকান থেকে একটা সুপারগো এনে দে। রুদ্র বলল, এটা দিয়ে আবার তুই কি করবি? আমি বললাম, যাই করি তুই এনে দে প্লিজ। রুদ্র বলল, আচ্ছা যাচ্ছি, আর তুই এভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে যা, পরে কি হয় দেখবনি। রুদ্র যেতেই আমি পা নামিয়ে দাঁড়িয়ে গেলাম। অযথা আমি কেন প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে দাঁড়িয়ে আছি? ফোনে টুংটুং শব্দে ফোনটা হাতে নিলাম। এই অসময়ে আবার দুলাভাই কল দিল কেন? আমি ফোন রিসিভ করে বললাম, বলেন দুলাভাই। দুলাভাই বলল, আসার পথে আমার বোনকে 3 রাস্তার মোড় থেকে নিয়ে এসো, মাত্র নাকি বাসে উঠেছে। আমি বললাম, আপনার বোনকে তো আমি কখনো দেখি নাই, চিনবো কিভাবে? দুলাভাই বলল, দেখবে কিভাবে, যখন তোমার বোনের সাথে আমার বিয়ে হয়েছিল তখন আমার ছোট বোন ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিল। যাই হোক আমি পিক পাঠিয়ে দিব, তুমি রিসিভ করে নিয়ে আসিও কেমন? আমার অফিসে কিছু দরকারি কাজ আছে। আমি বললাম, আচ্ছা দুলাভাই। ফোন কেটে দিতেই রুদ্র আমার হাতে সুপারগুলো দিয়ে বলল, তুই কি করবি এটাই তো বুঝতে পারছি না। আমি শয়তানি হাসি দিয়ে বললাম, এত ভাবতে হবে না, চল। ক্লাসের ভিতরে এসে স্যারের চেয়ারের উপর পুরো সুপারগুলো ঢেলে দিলাম। রুদ্র বলল, মামা কাজটা কি ঠিক হচ্ছে? যতই হোক উনি আমাদের ম্যাম, এটা করা মোটেও ঠিক হচ্ছে না। আমি বললাম, তোরে বলছে ঠিক হচ্ছে না? যখন আমাকে বাইরে কান্ধার করে দাঁড়িয়ে রাখছিল তখন মনে ছিল না? এখন চল গিয়ে বসি। পিছনে তাকিয়ে 3 নম্বর বেঞ্চে বসে থাকা মেয়েটাকে দেখে বললাম, মামা মেয়ে পেয়েছি, এটাই সেই মেয়ে। রুদ্র বলল, আমি কি বলছিলাম, আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে এসেছে, এখন তাহলে কি করবি? আমি বললাম, তুই পিছনে গিয়ে বস, আমি ওর পাশে বসি, দেখি কি বলে। আমি চুপচাপ গিয়ে মেয়েটার পাশে বসলাম, কিন্তু মেয়েটা আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমাকে কোনোদিন দেখেই নাই। চুরি করে আবার ছিনাজড়ি, দাঁড়া তোরে মজা দেখাচ্ছি। আমি কিছু বলতে যাব তার আগেই মেয়েটা বলল, এক্সকিউজ মি, আপনি একটা ছেলে হয়ে এত সুন্দরী একটা মেয়ের পাশে বসলেন, বিষয়টা কেমন দেখালো না? এর মাঝে স্যার এসে বলল, তোমরা সবাই তো প্রিন্সিপাল ম্যাডামকে চেনো, সাবধান, কেউ বিয়াদবি করবে না। উনি এতটা উচ্চ শিক্ষিত যে উনি চাইলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি নিতে পারে। আমরা বলছি দেখে উনি এখানে আসছে, বাকিটুকু ম্যাডাম নিজে এসে বলবেন। ছাড় যেতেই ম্যাডাম ক্লাসে প্রবেশ করলেন। উনি ব্যাগটা টেবিলের উপরে রাখলেন। আমি মনে মনে শুধু বলছি, চেয়ারে শুধু একবার বসে যান, আর কিছু লাগবে না। রিয়া ম্যাডাম ধীরে ধীরে উনি উনার পরিচয় দিলেন। আমার সামনে এসে বলল, এই ছেলে, তোমাকে না বলছিলাম কান ধরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতে? আমি বললাম, কি কন ম্যাডাম, আপনাকে তো আমি মাত্র দেখলাম, আর আপনি আমার উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দিচ্ছেন। আমার এমন কথা শুনে পুরো ক্লাস অবাক হয়ে গেল। রিয়া ম্যাডামের চেহারায় আবার সেই আগের রাগটা ফিরিয়ে এনে বলল, তুমি কার সাথে বিয়াদবি করছো জানো তো? আমি চাইলে কি করতে পারি? আমি বললাম, আচ্ছা ধরেন আমি মানলাম আপনার কথা, তবে যদি আমাদের ক্লাসের কেউ বলে আপনি আমাকে বলছেন কান ধরে দাঁড়িয়ে থাকতে, বা এর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল, যদি কেউ এই কথা বলে তাহলে আপনি যেই শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নিব। রিয়া ম্যাডাম খুশিতে হাসি দিয়ে বলল, দিলি তো এবার নিজের কপালে নিজে বাস। কি ছাত্রছাত্রীরা,
তোমরা একবার বলো তো, আমাকে শুভেচ্ছা জানানোর সময় ও সেখানে ছিল না? আমি শুধু হাতটা উঁচু করে আমার গলায় হাত ধরে ইশারা করে বললাম, যে আমার সম্পর্কে একটা টু শব্দ করবে তার কল্লা কেটে হাতে ধরিয়ে দিব। সো কথাবার্তা একটু বুঝে শুনে বলিও। আমার হাতের ইশারায় সব কয়টা চুপ হয়ে গেল। ম্যাডাম ঠিকই বুঝে গেল আমি কি জিনিস। উনি আর কথা না বাড়িয়ে আমাকে বসতে বলে বলল, তো ছাত্রছাত্রীরা, আমরা এখন পড়াশোনা শুরু করি। এটা বলেই উনি উনার চেয়ারে গিয়ে বসলেন। কিন্তু উনি কিছু একটা বুঝতে পেরে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, সুপারগুলো কাজ করলো না কেন? ও শিট, এটা তো এখন শুকিয়ে কাঠ হয়ে গেল। এই আইডিয়াটাও মিস গেল। ম্যাডাম চেয়ারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে দিল। উনি বুঝতে পারছে এটা যদি শুকিয়ে না যেত তাহলে ওনার অবস্থা আজকে খারাপ হয়ে যেত। ম্যাডাম চোখ খুলে আমার দিকে তাকাতেই আমার বুকের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হতে লাগলো। উনি ভালো করেই বুঝে গেছেন এই কাজ কার। ভাবছিলাম হয়তো রেগে যাবে, কিন্তু হাসি মুখে ক্লাস করাতে লাগলো। তবে আমাকে কিছু একটা বোঝাতে চাইছিল, আমি এটাও বুঝি নাই। রিয়া ম্যাডাম ক্লাস থেকে বের হয়ে যেতেই আমার সাথে বসে থাকা মেয়েটি কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, দেখুন আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। কি করব বলেন, পেটের যন্ত্রণায় এইসব করি। যার এই পৃথিবীতে বাবা মা কেউ নেই সে বোঝে। মেয়েটার কথা শুনে ওর উপরে থাকা রাগ সাথে সাথে মাটি হয়ে গেল। এতিম একটা মেয়ের সাথে আমি কেন এমন করছি? 1-2 হাজার টাকা নিয়েছে তো কি হয়েছে? আর রাতে তো আমাকে কেউ দেখেও নাই। আমার সব কয়টা বন্ধু আমার সামনে এসে মেয়েটাকে বলল, তুই আমাদের বন্ধুকে রাতের আধারে এক অবলা নিরীহ শিশু পেয়ে এই পর্যন্ত বলে সব কয়টা হাসতে লাগলো। আমি মেয়েটাকে বললাম, তুমি এখন বাসায় চলে যাও, আর কেউ তোমাকে কিছু বলবে না। যদি বলে তো আমাকে বলবে, ঠিক আছে? মেয়েটা আচ্ছা ভাইয়া বলে চলে গেল। রুদ্র বলল, কিরে তুই ওকে এভাবে যেতে দিলি? আমি বললাম, কি করব, বেচারি বাবা মা কেউ এই পৃথিবীতে নেই। রুদ্র বলল, আমার তো মনে হচ্ছে মেয়েটার সবকিছুই আছে, নাই শুধু তোর। দেখ তো তোর প্যান্টের পকেটে মানিব্যাগ আছে কিনা। রুদ্রের কথা শুনে আমি পকেটে হাত দিলাম, কিন্তু পকেটে আমার মানিব্যাগ নাই। যা শালা, মেয়েটা আবারও আমাকে বোকা বানিয়ে দিল। রুদ্র বলল, আমরা কিছু বললে উল্টা বকা দিবি আমাদেরকে। তোর জন্য একটা চ্যালেঞ্জ দিয়ে আসছি। আমি বললাম, কি বল শুনি। পাভেল বলল, আমরা সব বন্ধুরা মিলে তোরে 1 লাখ টাকা ম্যানেজ করে দিব যদি কাজটা ঠিক মতো করতে পারিস। আমি বললাম, এত টাকার বিষয়, কাহিনী কি বলতো? রুদ্র বলল, যত টাকা বেশি তত পরীক্ষাও কঠিন, কিন্তু কি আর করব, তুই যেহেতু আমাদের বন্ধু তোর জন্য সুযোগ করে দিলাম। কাজটা করে দে, 1 লাখ টাকাও পাবি, সাথে যা খেতে চাস তাই পাবি। আমি বললাম, আচ্ছা টাকাটা একটু বাড়িয়ে দিস। যা, আমি তোদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, বল কি করতে হবে। রুদ্র খাতায় আমার সাইন নিয়ে বলল, তুই যে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলি তার প্রমাণস্বরূপ রেখে দিলাম, কখনো যদি মিথ্যা কথা বলিস। আমি বললাম, আচ্ছা বাবা, সবকিছু বুঝলাম, এখন বল আমাকে কি করতে হবে। রুদ্র বলল, সিম্পল একটা বিষয়, তুই প্রিন্সিপাল ম্যাডামের সাথে প্রেমের অভিনয় করবি 1 মাস। এর ভিতরে কিছু শর্ত আছে, ওগুলো পরে বলবো। আমি বললাম, পাগল হয়ে গেলি তোরা, কি উল্টাপাল্টা কথা বলিস? ওনাকে দেখলেই মন চায় ওনার মাথা ফাটিয়ে দিই। কত বড় সাহস, আমাকে মাঠের মধ্যে কান ধরে দাঁড়িয়ে রাখে। এজন্যই তো বলছি খেলা জমবে, প্লাস ভার্সেস মাইনাস যখন একসাথে থাকবে তখন না খেলা শুরু হবে। আমি বললাম, তোরা কি সব কথা বলিস, মাথায় আছে তো? উনি আমাদের প্রিন্সিপাল ম্যাম, আবার বলিস ওনার সাথে প্রেমের অভিনয় করতে। রুদ্র বলল, ম্যাডামের উপর তোর রাগ আছে না বল। আমি রুদ্রের কথা শুনে বললাম, সে তো আছে, তবে। রুদ্র বলল, কোনো তবে নাই বন্ধু, বিশেষ করে তুই কিন্তু সাইন করলি, কিছু করার নাই। আমি বললাম, 1 মাস সময় তো ঠিক আছে, পটিয়ে নিব। আমার পিছনে লাগতে আসার ফল খুব ভালো করে টের পাবে। কলেজে আর কোনো কথা না বলে সবাই মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। গেট থেকে বের হয়ে পাভেলকে বললাম, বন্ধু তোর বাইকটা দে তো, এক জায়গায় যেতে হবে। আমি আবার আমার গাড়ি বাসায় রেখে চলে আসছি। পাভেল বলল, আচ্ছা যা, মনে হচ্ছে নতুন প্রেম মামা। তা মেয়েটাকে আমাদের তো আর বললি না। আমি বললাম, এত কিছু শুনে তোরা কি করবি, বাসায় যা, পরে বলবো। রুদ্রের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি বাইক স্ট্যান্ড দিয়ে চলে যাচ্ছি। পেছন থেকে পাভেল বলল, গাড়িতে তেল নিয়ে নিস, না হলে কিন্তু আবার পথের মাঝে আটকে যাবি। আমি সরাসরি দুলাভাইয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। ফোন থেকে দুলাভাইয়ের দেওয়া ওনার বোনের পিক দেখে আমার মাথা তো চক্কর দিয়ে উঠলো। দুলাভাইয়ের বোন তো দেখি হেব্বি সুন্দরী, আর সুন্দরী হবে না কেন, এতদিন পর বিদেশ থেকে দেশে আসছে। আমি বাইকটা এক সাইডে রেখে দুলাভাইয়ের বোনকে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখি কয়টা ছেলে একটা মেয়েকে দূর থেকে বিরক্ত করছে। আমি দূর থেকে ভালো করে তাকিয়ে চিনে ফেললাম, এটাই দুলাভাইয়ের বোন। মেয়েটাই রৌদ্রের মাঝে ভয়ে ছেলেগুলোর কারণে দাঁড়িয়ে আছে।
ইস, না জানি কতক্ষণ দাঁড়িয়েছিল। দুলাভাই তো সেই কখন আমাকে ফোন করে বলেছিল। আড্ডা দিতে দিতে সেটাই ভুলে গেছি। আমি তাড়াতাড়ি হেঁটে দুলাভাইয়ের বোনের সামনে গেলাম। দুলাভাইয়ের বোন আমার সেম বয়সী। মেয়েটা আমাকে দেখে ভয় পেয়ে একটু দূরে চলে গেল। হয়তো ভয় পেয়েছে। ইস, চেহারা ঘেমে কি অবস্থা হয়েছে। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে দুলাভাইয়ের নাম বলে বললাম, চলেন আমার সাথে, আপনার বড় ভাই আমাকে নিতে পাঠিয়েছে। আমাকে দেখে মেয়েটা যেন একটু ভরসা পেল। আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে চোখগুলো লাল করে আমার দিকে একবার তাকিয়ে একটু দূরে ছায়ার নিচে গিয়ে দাঁড়ালো। আমি ওর সামনে গিয়ে বললাম, দুলাভাই বলছিল ঠিকই, কিন্তু আমার মনে ছিল না, সরি। মেয়েটা এবার কান্না করে দিয়ে বলল, ভাইয়াকে সেই কখন থেকে ফোন দিতেছি কিন্তু কল ধরে না। আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখতে পেয়ে ছেলেগুলো বাজে বাজে কথা বলছে। শেষে বাঁচার জন্য এই রোদ্রের মাঝে দাঁড়ালাম। আমি বললাম, আসলেই আমি সরি, মাফ করে দিও, আর ওদের আমি দেখছি, তুমি দাঁড়াও। মেয়েটা ধপ করে আমার হাত ধরে বলল, ঝগড়া করবেন না প্লিজ, আমাকে এখন বাসায় নিয়ে চলেন, আমার আর ভালো লাগছে না। মন চাইছে এখানেই শুয়ে পড়ি। শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে। টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে, কিছু কিনে খাবো সেটাও পারছি না। আমি সামনে একটা দোকান দেখে বললাম, চলো ওখানে কিছু খেয়ে নাও আগে, আমার কাছে টাকা আছে। মেয়েটি বলল, আমি কারোর টাকায় কিছু খেতে রাজি না, এখন বাসায় নিয়ে চলেন আমাকে। আমি পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে মেয়েটার হাতে দিয়ে বললাম, পরে আমাকে দিয়ে দিও। মেয়েটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দোকানের কাছে চলে গেল। দোষ তো আমি করেছি, ওর কোনো দোষ নেই। আমার কারণে ও এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল। দুলাভাইয়ের বোন বিস্কুট খাচ্ছে। এর মাঝে মেয়েটিকে বিরক্ত করা ছেলেগুলো এগিয়ে আসলো। এটা দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি থাকা অবস্থায় ওকে বিরক্ত করছে। আমি ছেলেগুলোর দিকে এগিয়ে গিয়ে বললাম, কি পছন্দ হয়েছে ওকে, তুলে নিয়ে যাবে নাকি? দুলাভাইয়ের বোন আবার আমার হাত ধরে বলল, ভাইয়া আমাকে বোকা দিবে, ঝামেলা করলে চলেন এখান থেকে। আমাকে দোকানের সামনে থেকে দুলাভাইয়ের বোন টেনে নিয়ে এসে বলল, ঝগড়া করে আর কি হবে, ভাইয়া আমাকে আগেই বলে দিয়েছে আপনার মাথা নাকি সবসময় গরম থাকে। আমি চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করে বললাম, যদি আমাকে টেনে নিয়ে না আসতে তাহলে আজকে কিছু একটা তো হয়েই যেত। দুলাভাইয়ের বোন বলল, বাদ দেন, ঝগড়া করে লাভ নেই, এখন রিক্সা ডাকেন, যেতে তো হবে। আমি বললাম, চলো, আমি বাইক নিয়ে এসেছি। দুলাভাইয়ের বোন বলল, কি বাইক? আমি বললাম, কেন, ভয় পাও নাকি? চলো। বাইকের কাছে যেতেই বলল, আমি মিমি চৌধুরী, আপনার নামটা? আমি বললাম, নাম জানা কি খুব জরুরি, আগে বাসায় চলো, পরে সবকিছু বলছি। মিমি বলল, কিন্তু আমি তো এর আগে কখনো বাইক দিয়ে কারোর সাথে যাই নাই, এখন কিভাবে আপনার সাথে? আমি বললাম, জামাই মনে করে উঠে পড়ো, কিছু হবে না। আমার কথা শুনে মিমির গাল লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে বলল, সিসি, এইসব নোংরা কথা বলেন কেন? এখন বলেন আমি কিভাবে উঠবো? আমি বললাম, আমার হাত ধরো, আমি তুলে দিচ্ছি। মিমিকে বাইকের উপর তুলে বললাম, ভাবছিলাম তুমি বাইরে থাকো, একটু রাগী আর অহংকারী হবে, কিন্তু তোমার ভিতরে তো তেমন কিছু খুঁজে পেলাম না, তবে তোমার ব্যবহার অনেক ভালো। মিমি বলল, কি যে বলেন না আপনি। আমি এবার চুপচাপ বাইক চালাতে লাগলাম। কিছুটা সামনে যেতেই বাইক আপনা আপনি বন্ধ হয়ে গেল। যাক শালা, পাবেল তো ঠিকই বলছিল বাইকে তেল দিতে, কিন্তু আমার তো এটাই মনে ছিল না। এখন কি করব? মিমি বলল, কি হয়েছে, থামলেন কেন? আমি বললাম, থামি নাই, কাজ তো একটা হয়ে গেছে, এখন বাসায় যাব কিভাবে? মিমি বলল, কি হয়েছে বলেন শুনি। আমি বললাম, বাইকের তেল শেষ, এক কাজ করো, তুমি রিক্সা করে বাসায় চলে যাও, আমি ঠিকানা বলে দিচ্ছি। মিমি বলল, আপনি একা একা কি করবেন? আমি বললাম, কি আর করব, সামনে একটা তেল পাম্প আছে, ওখান থেকে তেল নিয়ে যাব, তুমি বাসায় চলে যাও। মিমিকে একটা রিক্সা ডেকে দিয়ে ঠিকানা বলে দিলাম। আমি বাইক নিয়ে সামনে হেঁটে যাচ্ছি। হঠাৎ রাস্তার পাশে ফুচকাওয়ালার দোকানে নজর গেল। রিয়া ম্যাডাম গাড়ি রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এটা দেখে আমি মুচকে হাসি দিয়ে বললাম, এত বড় লোক হওয়ার পরেও রাস্তা থেকে ফুচকা খাচ্ছে, যাব কি? যাই না, গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসি আর ওনাকে সরি বলে আসি। আমি রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে ধীরে ধীরে রিয়া ম্যাডামের দিকে যেতে লাগলাম। রিয়া ম্যাডাম আমাকে দেখে খাবার খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিয়া ম্যাডামের সামনে গিয়ে সালাম দিলাম। রিয়া ম্যাডাম গম্ভীর মুখে আমার সালাম নিয়ে বলল, এখানে কি করছো? আমি বললাম, ম্যাম, বাইকের তেল শেষ হয়ে গেছে, এজন্য হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আপনাকে রাস্তার পাশে দেখলাম, এজন্য ভাবলাম ফুচকা খেয়ে যাই। কলেজের ঘটনার জন্য আমি সরি। আসলেই কেউ আমার সাথে বাজে কিছু বললে আমার খুব রাগ হয়, পরে কি যে করি বলতে পারি না। আমি কথা দিচ্ছি আর এমন হবে না, প্লিজ ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, প্রথমত কলেজের কথা এখানে বলবা না, আর দ্বিতীয় কথা ম্যাম বলতে হবে না।
আমিও সুযোগ পেয়ে বললাম, তাহলে রিয়া বলবো। আমার কথা শুনে ম্যাডাম চোখ লাল করে বলল, আমি তোমার সিনিয়র, এটা মনে আছে তো? আপু বলবে। আমি বললাম, আপু বলার চেয়ে আমার কাছে ম্যাডাম ভালো। রিয়া ম্যাডাম বলল, ওকে, তোমার যেটা ভালো মনে হয়। এখন বাসায় গিয়ে গোসল করে পড়তে বসো, এই বয়সে এত ঘোরাঘুরি করলে লাইফ ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, ম্যাডাম আপনি কি বিবাহিত? রিয়া ম্যাডাম আমার এমন কথা শুনে চোখ বড় বড় করে বলল, কি বলছো? আমি কথা ঘুরিয়ে বললাম, বলছি ম্যাডাম আপনি কি নিজে গাড়ি ড্রাইভিং করেন নাকি গাড়ির ড্রাইভার আছে? রিয়া ম্যাডাম বলল, দেখতে পারছো গাড়িতে কেউ নেই, সো আমি চালাই। আচ্ছা তুমি কিছু খেতে চাইলে খেতে পারো, বিল আমি দিচ্ছি। ম্যাডাম যেহেতু টাকা দিবে, এজন্য আমিও কিছু ফুচকা প্যাকেজ করে নিয়ে বললাম বাসায় গিয়ে খাবো। রিয়া ম্যাডাম আর কিছু না বলে ফুচকার বিল দিয়ে আমাকে বলল, চলে যাও, রাস্তায় এত দাঁড়িয়ে থাকতে হবে না, বাসায় গিয়ে পড়াশোনা করো, লাভ আছে। আমি বললাম, ম্যাম। রিয়া ম্যাডাম আবার আমার দিকে তাকিয়ে বলল, আবার কি? আমি বললাম, একটু তেল দেন না, বাসা পর্যন্ত যাই, নইলে হেঁটে হেঁটে যেতে হবে আমাকে। রিয়া ম্যাডাম এবার একটু রেগে বলল, আমি তোমার কলেজের প্রিন্সিপাল, আমার সাথে যেই আচরণ করলে, কলেজে আমার জায়গায় অন্য কেউ থাকলে হাতে টিসি ধরিয়ে দিত। তুমি আমার প্রথম সেই ছাত্র যে আমার সাথে এতটা বাজে ব্যবহার করলে। আমি এবার মাথা নিচু করে বললাম, আমার বয়স কম তো ম্যাডাম, এত কিছু বুঝি না, মন যা চাই তাই করি। আপনি তো তখন বললেন আমি বাচ্চা একটা ছেলে, তাহলে আবার আমার উপর এতটা রাগ দেখাচ্ছেন কেন? রিয়া ম্যাডাম এবার হাসি দিয়ে বলল, তুমি সত্যি একটা বাচ্চা ছেলে, আমি গাড়ির ভিতরে আছি, তুমি তেল নিতে পারলে নিয়ে নাও, এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগ কাজে লাগাতে হবে। আমি বুদ্ধি খাটিয়ে তেল বের করে বললাম, ধন্যবাদ ম্যাডাম, আল্লাহ আপনাকে আমার মতো সুন্দর একটা জামাই দিক, এটাই দোয়া করি। রিয়া ম্যাডাম অবাক হয়ে বলল, কি? আমি বললাম, কিছু না ম্যাডাম, আমি যাই, তবে আপনার শাড়ি কিন্তু অস্থির, সকালে আপনার লুকটা একদম। রিয়া ম্যাডাম বলল, ভুলে যেও না আমি তোমার ম্যাডাম, কিভাবে কার সাথে কথা বলতে হয় এটা কি ভুলে গেছো? আমি বললাম, আপনি এত রেগে যান কেন ম্যাডাম? আচ্ছা আমি তাহলে যাই, আর আমাদের বাসায় আপনার দাওয়াত রইলো। রিয়া ম্যাডাম চশমা পরে গাড়ির দরজা লাগিয়ে গাড়ি নিয়ে চলে গেল। বড় চাকরি করে দেখে নিজেকে খুব বড় মনে করে। ম্যাডামকে পটিয়ে আবার ম্যাডামের সাথে প্রেম করব কিভাবে? যে রাগী উনি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা ওনাকে কি রাজি করানো সম্ভব? দূর, এইসব এখন চিন্তা করছি কেন, এইসব পরে চিন্তা করবো নি, এখন বাসায় যাই। বাইকে তেল ভরে বাসার দিকে যেতে লাগলাম। বাড়ির সামনে বাইক রেখে দরজায় গিয়ে কলিং বেল দিলাম। আপু দরজা খুলে দিয়ে বলল, কোনো কাজ ঠিক মতো করতে পারিস না তুই, তোরে দিয়ে কিছুই হয় না, মেয়েটাকে একা একা ছেড়ে দিলি, যদি কিছু হয়ে যেত। আমি বললাম, তো কি করব আমি, ওকে আমার সাথে হাঁটিয়ে আনবো, যা তো সর আমার সামনে থেকে। আপু বলল, ওই তোর হাতে কি? আমি বললাম, আমার হাতে যাই থাকে তোরে বলতে যাব কেন, শর্ত আমার সামনে থেকে। আপু বলল, লক্ষ্মী সোনা ভাই আমার, দে না কি নিয়ে আসলি। আমি আপুর হাতে ফুচকা দিয়ে বললাম, নে তোর জন্য নিয়ে আসছি। মিমি উপর থেকে নিচে নামতে নামতে বলল, তো মিস্টার আমার জন্য কি নিয়ে আসছেন? নিজের বোনের জন্য তো ফুচকা নিয়ে আসলেন। আমি মিমির দিকে তাকিয়ে বোকা হয়ে গেলাম। মিমি মাত্র গোসল করে আসছে, মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে, বেশ সুন্দরী আছে। আচ্ছা যদিও আমার গার্লফ্রেন্ড হয় তাহলে বিষয়টা কিন্তু এতটাও খারাপ নয়, আপুকে বললে হয়তো রাজি হয়ে যাবে। আগে তো আমি মিমিকে পটাই। আপু আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, কিরে তোর আবার কি হলো? আমি বললাম, কিছু হয় নাই আপু, আম্মু কই? আপু বলল, আম্মু তো মার্কেট করতে গিয়েছে, খাবি তুই কিছু? আমি বললাম, না এখন খাবো না, আমি রুমে গেলাম। আমি চুপচাপ আমার রুমে চলে আসলাম। মিমি আমার সমবয়সী, ওকে যদি পটাতে পারি তাহলে আর কি লাগবে, দেখি কি হয়। ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ছাদে বাতাস খেতে চলে গেলাম। এই ডুবন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে থাকলে খুব ভালো লাগে। আচ্ছা আমি কি আসলেই বাচ্চা একটা ছেলে? আমাকে কি বাচ্চা বাচ্চা লাগে? যদি বাচ্চা না লাগতো তাহলে রিয়া ম্যাডাম আমাকে এই কথা বলতো কেন? কি জানি, কিন্তু বন্ধুদের দেওয়া কথা আমার রাখতে হবে। 1 লাখ টাকা পাবো বাজিতে জিততে পারলে। শুধু প্রেমের অভিনয় তো, এটা করতে পারবো। সমস্যা শুধু এক জায়গায়, রিয়া ম্যাডাম পড়বে কিনা। মিমি বলল, রুমে খুঁজে এলাম, পাই নাই আপনাকে, পুরো বাসায় খুঁজলাম, কোথাও পাই নাই, অবশেষে আপনাকে ছাদে পেলাম। মিমির কথা শুনে আমি পিছনে তাকিয়ে বললাম, তা আমাকে খোঁজার কারণ কি? আর আপনি আমাদের বাসায় কি করেন? যান দুলাভাইয়ের বাসায় যান।
মিমি বলল, আমি আমার ভাবির বাসায় আসছি, তাতে আপনার কি? আপনি বললেই কি আমি চলে যাব? আচ্ছা আপনার পাশে দাঁড়াবো? আমি বললাম দাঁড়াও, সমস্যা নেই। এই কথা বলে আমি সিগারেট জ্বালিয়ে নিলাম। মিমি আমার হাতে সিগারেট দিকে ওটা কেড়ে নিয়ে বলল, এখন আমি এখানে আছি, তাই আমার সামনে এটা খাবেন না। আমি এই গন্ধ সহ্য করতে পারি না। আমি এবার চুপটি করে দাঁড়িয়ে রইলাম। আমি চুপ করে আছি দেখে মিমি বলল, আপনি মানুষটা কেমন জানো, খিটখিটে। এই দেখি ভালো আচরণ করেন, এই দেখি খারাপ। এগুলো কি? আমি বললাম, একা একা দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না, কথা বলার মতো মুড নাই আমার। মিমি বলল, কেন, বউ মরছে কি আপনার যে কথা বলার মতো মুড নাই? আমি বললাম, ফালতু কথা বলো না তো, ভালো লাগছে না। মিমি বলল, কিন্তু আমি বললাম, দাঁড়াও, কথা বলো না, দেখি কে কল দিয়েছে। আমি ফোন রিসিভ করতেই রুদ্র বলল, হালারপুত, তুই কিছু খবর রাখিস কি? ম্যাডামের পিছনে বিশ্ববিদ্যালয়ের টপ একজন ছাত্র লেগে আছে, ওনাকে নাকি সেই ছেলে পছন্দ করে। আমি বললাম, পছন্দ করে ভালো কথা, এতে আমি কি করব? রুদ্র বলল, মামা, এই 1 লাখ টাকার কথা কি কিছু ভুলে গেছোস? তুই যাকে ইচ্ছা তাকে বিয়ে কর, এতে আমাদের কোনো আফসোস নাই, শুধু প্রিন্সিপাল ম্যামের সাথে প্রেমের অভিনয় করে যা। আমি বললাম, এতে তোদের যে কি লাভ হবে আমি এটাই বুঝি না। রুদ্র বলল, সময় হলে তোরে সবকিছু বলবো। যদি তুই একজন খাঁটি পুরুষ হয়ে থাকিস তাহলে ওনাকে পটিয়ে দেখা। আমি বললাম, এবার তুই বেটিক লাইনে চলে গেলি, কথাটা কিন্তু ঠিক বলিস নাই। তোরা আমার বন্ধু হয়ে আমাকে বলির পাঠা বানিয়ে দিস, এটা খুব খারাপ লাগে। রুদ্র বলল, এতগুলো টাকা কি তোমাকে হুদাই হুদাই দিব? আমি বললাম, তোর ফালতু কথা শোনার সময় আমার নেই, ফোন রাখ। ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, ওরা কি আবার আমাকে কোনো ফাঁদে ফেলে দিচ্ছে? ওদের মতলব আমি বুঝতে পারছি না। মিমি বলল, গার্লফ্রেন্ড কল দিয়ে বকা দিয়েছে তাই তো, এজন্য এত চিন্তা করছেন? আমি বললাম, আরে না, আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? যেই চেহারা, এই চেহারা নিয়ে মেয়ে পটাতে পারবো না। মিমি আমার গালে হাত দিয়ে ছুঁয়ে বলল, চেহারা তো ভালোই আছে, সবকিছু মোটামুটি চলে, তাহলে বলেন কেন আপনি দেখতে খারাপ? আপু ছাদের দরজার কাছে দাঁড়িয়ে বলল, মিমি তুমি নিচে যাও, তোমার ভাই তোমাকে ডাকছে। মিমি আচ্ছা ভাবি বলে চলে গেল। আপু আমার পাশে দাঁড়িয়ে বলল, মিমিকে পছন্দ হয় তোর? আমি বড় বড় চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, হঠাৎ করে এই প্রশ্ন? আপু হাসি দিয়ে বলল, তুই তো সব সময় বিয়ে বিয়ে করিস, এজন্য মিমিকে এখানে নিয়ে আসছি, ওর সাথে চলাফেরা করে দেখ, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করিয়ে দিব। তো দুলাভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমি বললাম, আচ্ছা দেখি, তবে আপু এত আগে আমি বিয়ে করতে চাই না। আপু বলল, ও মা, একই কথা শোনালি তুই ভাই? আমি বললাম, আপু আমি এত আগে বিয়ে করতে চাই না, আগে চাকরি করে পরিবারের দায়িত্ব নিব, পরে না হয় বিয়ের চিন্তা করব। মিমি আবার দৌড়ে ছাদে এসে বলল, ভাবি সেই ছেলেগুলো আবার বাসার সামনে আসছে, জানি না কিভাবে কিভাবে ওরা আমাকে ফলো করে এখানে চলে আসছে। বাসার নিচে সব কয়টা দাঁড়িয়ে আছে, ভয়ে ভাইয়াকে কিছু বলি নাই, এজন্য তোমার কাছে আসলাম ভাবি, ভাইয়া এইসব জানতে পারলে আমাকে খুব মারবে। আমি দৌড়ে দিয়ে নিচে নামতে লাগলাম। আপু পিছন থেকে চিৎকার করে বলছে, ভাই পাগলামো করিস না, ওদের বুঝিয়ে বললে এমনি চলে যাবে। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। ওদের কত বড় সাহস আমার বাসার সামনে এসে আমাদের মেহমানকে বিরক্ত করে। রুম থেকে লম্বা হকি স্টিক নিয়ে দৌড়ে রুম থেকে বের হলাম। দুলাভাই আমাকে দেখে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এই মিয়া তোমার আবার কি হলো? আমি সরাসরি দরজা খুলে বের হলাম। গিয়ে দেখি মিমি যা বললো তা সত্যি, বাস স্ট্যান্ডের সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা কিছু বোঝার আগেই আমি হকি স্টিক দিয়ে সব কয়টাকে ইচ্ছা মতো মারতে লাগলাম। দুলাভাই দৌড়ে এসে আমাকে ধরে বলল, কি করছে এইসব, ওদের অযথা মারছো কেন? এই তোমরা এখন যাও। টাকলা একটা ছেলে ঠোঁট থেকে রক্ত মুছে বলল, আমি কে চিনলি না তো? আমার শরীর থেকে রক্ত বের করলি, একটু পর ঠিকই বুঝবি, তোরে ভালো করেই চিনে রাখলাম। এই তোরা সবাই চল। ছেলেগুলো যেতে আপু বাইরে এসে ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, নিজেকে খুব বড় মস্তান মনে করিস না? তোরে কতবার বলছি মারামারি কাটাকাটি করবি না, ভিতরে চল। আপু আমাকে টেনে বাসার ভিতরে নিয়ে গেল। সোফায় বসতেই, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।